গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ষোড়শ পর্ব। পাশের ঘরে প্রবোধ তখন তার সালাজকে প্রশ্ন করছে, কি হয়েছিল বললেন? কিছু হয়নি? আশ্চর্য তো, একেই বলে পুণ্যের শরীর। তবে আপনাদেরও বলি, যতই যেমন হোক মা বলে কথা, মরে গেল আপনারা একটা খবর দিলেন না। বলি, চতুর্থীটাও তো করতে হতো আপনাদের ননদকে। হ্যাঁ, প্রবোধ এসে পড়েছে বইকি। ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে সুবর্ণলতার নিরুদ্দেশ সংবাদে। সালাজ মৃদুস্বরে বলে, কি বলবো বলুন, হাত পা বাঁধা যে। কড়া হুকুম দেওয়া ছিল তার মৃত্যুর খবর না পাওয়া পর্যন্ত যেন বাবার চিঠিটা খোলা না হয়, আর ঠাকুরজির চিঠি ঠাকুরজিকে দেওয়া না হয়। আর চতুর্থী করার কথা বলছেন, সেও তো হুকুম ছিল, তার জন্য কেউ যেন অশৌচ পালন না করে। প্রবোধ কৌতূহলী হয়ে বলে, সন্ন্যাস নিয়েছিলেন বুঝি? না না, তা তো কই শুনিনি। নাকি বলেছিলেন বহুকাল সংসারকে ত্যাগ করে এসেছি, তার সুখ দুঃখের কোনো দায় নেইনি, এতকাল পরে মরে তাদের গলায় এত বড় একটা দুঃখের দায় দিতে যাব কেন? তা ভালো, প্রবোধ বলে, ওই মানুষটির সৃষ্টি ছাড়া বুদ্ধির জন্যই দুটো সংসার মজল। এই তো শ্বশুর মশাইয়ের তো গঙ্গা পানে পা দেখতে পাচ্ছি। সাধনের বউ বলে, তা সেও ওই একই কারণ। যেই না খবর এলো উনার কাশি লাভ হয়েছে, শ্বশুর ঠাকুর যেন একেবারে ভেঙে পড়লেন। বলতে গেলে সেই যে শুয়ে পড়েছিলেন, সেই শোয়াই এই শেষ শোয়া। কবরেজ তো বলেছে বড় জোর আর 2-4 দিন। প্রবোধ কখনো সালাজ রসের আস্বাদ পায়নি, তাই প্রবোধ কথা থামাতে চায় না। কথার পিঠে কথা গেথে গেথে চালিয়ে যায় আলাপ। আর সেই সূত্রে জানতে পারে রোগবালায় কিছুই ছিল না নবকুমারের। এখনো এই বয়সে এতগুলো করে খেতে পারতেন, নিজে বাজার না গিয়ে থাকতে পারতেন না, আর গিয়ে রাজ্যের শাক পাতা কিনে এনে বলতেন রাধো, আর সেইগুলো খেয়ে হজম করতেন। মেজাজটা অবশ্যই তিরিক্ষি ছিল, তা তো বরাবরই ছিল। সুধীর বেলা বিয়ে হয়ে পর্যন্তই তো দেখেছে সর্বদাই যেন মেজাজ টঙে চড়ে বসে আছে। কিন্তু স্বাস্থ্য শক্তি ছিল, অথচ স্ত্রী মারা যেতেই একেবারে গুরু হয়ে পড়লেন। প্রবোধ এসব শুনে টুনে হেসে মন্তব্য করে, ভেতরে ভেতরে এখনো এত ছিল। সাধনের বউ মৃদু হাসে। প্রবোধ আবার বলে, তবে উচিত ছিল পায়ে ধরে সেধে নিয়ে আসা। বউ মাথা নাড়ে। মাথা খুললেও আসতেন না। শুনেছি তো প্রকৃতির কথা, তার নিজের ছেলের কাছেই শুনেছি, একেবারে অন্য ধরনের। মেয়েটিও তাই হয়েছেন। প্রবোধ আক্ষেপ করে বলে, আপনার কাছে বলেই বলেছি, আপনার ননদটিও ঠিক তাই, একেবারে সৃষ্টি ছাড়া। আমি শালা চিরকাল চোর হয়ে আছি মহারানীর মেজাজের কাছে, অথচ এই তো আপনি দিব্যি সোজাসুজি। কি করে জানলেন? শালাজ হাসি। জন্মে তো একবার দেখলেন, তাতে কি? পাকা রাঁধুনিরা হাড়ির একটা ভাত দেখলেই বুঝতে পারে কেমন সেদ্ধ হয়েছে। যাক, শ্বশুরমশাইয়ের অবস্থা তাহলে শেষ অবস্থা। তাই তো বললে কবরেজ, তা বয়সে তো হয়েছে। প্রবোধ কথাটা লুফে নেয়, হেসে ওঠে। তা বটে, তবে কিনা রোগবালাই হলো না, পত্নী শোকে প্রাণটা গেল, এটাই বা দুঃখের কথা। ত্রেতা যুগে রাজা দশরথের পুত্র শোকে প্রাণ গিয়েছিল, আর কলিযুগে এই আমাদের শ্বশুর ঠাকুরের পত্নী শোকে। টেনে টেনে হাসতে থাকে প্রবোধ, যেন ভারী একটা রসিকতা করেছে। ঠাকুরজিকে কি রেখে যাবেন? ঠাকুর জামাইকে জামাই জনচিত জলখাবারে আপ্যায়ন করে সালাজ প্রশ্ন করে। প্রবোধ হাত উল্টে বলে, সে আপনার ঠাকুরজির মর্জি। যদি বলেন থাকবো, পৃথিবী উল্টে গেলেও রদ হবে না। যদি বলেন থাকবো না, পায়ে মাথা খুললেও বদলাবে না। সুধীর বালা হাসে। আপনি তাহলে বেশ মজায় আছেন বলুন। সে কথা আর বলতে, মজা বলে মজা। তবে আপনার কি মনে হয়
আজ রাত্রির মধ্যে কিছু হয়ে যাবে? সুধীর বালা মাথা নাড়ে, বলে, আজকালের মধ্যে কিছু হবে বলে অবশ্য মনে হয় না। কেন, এক রাত্রিরও গিন্নিকে ছেড়ে থাকতে পারবেন না বুঝি? কি যে বলেন, এই বয়সে আবার অত। প্রবোধ হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে। তাছাড়া আপনার ঠাকুরঝিটি তেমনই কিনা, একটি পুলিশ সেপাই। প্রবোধের একটা দুঃখের দিক আছে বই কি। প্রবোধ দেখে সংসারের সবাই দিব্যি সহজ স্বাভাবিক, শুধু বেচারা প্রবোধের বউটাই সৃষ্টি ছাড়া। আজীবন এই দুঃখে জ্বলে মলো বেচারা। এই তো একটা মেয়ে মানুষ। শুভ্রলতার মতো অত রূপ না থাক, দিব্যি মেয়েলি লাবণ্য রয়েছে, মেয়েলি কথাবার্তা, প্রাণটা সহজ হয়ে হাঁপ ছেড়ে বাঁচে। আর সুবর্ণ, তার দিকে যেতেই তো ভয় করছে। বাপ বেটিতে কোনো কালেও মুখ দেখা দেখি নেই, অথচ মরছেন খবর শুনে দিশেহারা হয়ে একা ছুটে এলেন। কত বড় দুর্ভাবনা গলায় বেঁধে দিয়ে এলি তা ভাবলি না? প্রবোধ যেন কেউ নয়, প্রবোধকে যেন চিনতে পারছে না। কে বলতে পারে নিয়ে যাওয়া যাবে, কি বাপের রোগ সহ্যে আঁকড়ে পড়ে থাকবে। বিপদের ওপর বিপদ, এই সময় আবার মৃত্যুশোক সংবাদ। মার সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল না, অথচ ভেতরে ভেতরে তো ভক্তির সমুদ্র ভরা ছিল প্রাণী। তা কপালে বলবো, একই সঙ্গে মাতৃ পিতৃ বিয়োগ। মা মরেছে আজ 10-20 দিন, খবর নেই, বার্তা নেই। এখন একেবারে প্রবোধেরই গেরো। গেরু কি সোজা? তিনি যতই বলে যান তার মরণে কেউ যেন অসহ্য না নেয়, সমাজ তা মানবে? এক্ষুনি তো প্রবোধকে মায়ের কাছে ছুটতে হবে নিয়মকানুন জানতে। তারপর পড়ত বাড়ি। বেঁচে থেকে কোনো কালে উপকার করলেন না শ্বশুর শাশুড়ি, এখন মরে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। একেই বলে পূর্বজন্মের শত্রুতা। প্রবোধের দিক থেকে এসব যুক্তি আছে বই কি, কিন্তু সুবর্ণ, সুবর্ণ কোনো যুক্তি দিয়ে ক্ষমা করবে তার মাকে? মরে গিয়ে তবে সুবর্ণকে উদ্দেশ্য করে গেল মা? চিঠিখানা পড়ে উত্তর দেবার পথটা পর্যন্ত না থাকে? কেন, কেন, কেন মা আজন্ম এভাবে শত্রুতা করলো সুবর্ণর সঙ্গে? ত্যাগই তো করেছিলে, মরে গেল, তবু জানতে পেল না সুবর্ণ। এখন তবে আবার কেন একখানা চিঠি দিয়ে আগুন জ্বালিয়ে যাওয়া? প্রবোধের ভয়ে অমূলক। সুবর্ণ থাকতে চাইল না। সুবর্ণ বাপের পায়ের ধুলো নিয়ে চলে গেল। বলল, এই শেষ দেখা দেখে গেলাম বাবা। সাপ দিয়েছিলে মরামুখ দেখতে, সেটুকু থেকে যে অব্যাহতি পেলাম, সেই পরম ভাগ্যে। আর আসবি না? সুবর্ণ তার সেই বড় বড় চোখ দুটো তুলে বলল, আর কি করব বাবা, আর আসতে ইচ্ছে নেই। মনে জানবো একই দিনে মা বাপ হারিয়েছে হতভাগা সুবর্ণ। অভিমানে কণ্ঠে রুদ্ধ হয়ে আসছিল, যেন সেই পরলোকগতার পিছু পিছু গিয়ে ফেটে পড়ে বলতে ইচ্ছে করছে, কেন, কেন, কি অপরাধ করেছিল তোমার কাছে সুবর্ণ, যে এত বড় শাস্তি দিলে তাকে? সুবর্ণলতা বলেছিল, মনে জানবো একই দিনে মা বাপ হারালাম আমি। কিন্তু মা বাপ কি ছিল সুবর্ণর? তাই হারানোর প্রশ্ন কবে ছিল, কবে পেয়েছে সেই থাকার প্রমাণ? তবে যে বস্তু ছিল না তার আর হারাবার প্রশ্ন কোথায়? তবু নির্বোধ সুবর্ণলতা অসীম নক্ষত্রে ভরা আকাশের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে একটি নতুন নক্ষত্রের সন্ধান করতে করতে সেই বলে আশা কথাটাই আবার মনে মনে উচ্চারণ করে, একই দিনে মা বাপ দুই হারালাম আমি। কোনো এক নতুন নক্ষত্র কি শুনতে পাবে সে কথা? আর শুনতে পেয়ে হেসে উঠবে, বলবে, যা ছিল না তাই নিয়ে হারানোর দুঃখ ভোগ করতে বসলি তুই, ছি ছি। সুবর্ণলতা যে হাসি, সে কথা শুনতে পাবে না হয়তো। তাই সুবর্ণলতা ওই আকাশটা থেকে চোখ সরাতে পারছে না। এ বাড়িতে আকাশ আছে, সুবর্ণলতার এই গোলাপি রঙা দোতলায়। কারণ এই বাড়িতে আছে ছাদে ওঠার সিঁড়ি, আছে দক্ষিণে বারান্দা, যে বারান্দায় বাতাসের অফুরন্ত দাক্ষিণ্য, যে ছাদে অন্তহীন অন্ধকারের নিবিড় গভীর প্রগাঢ় প্রশান্তি। ছাদেই তো মুক্তি। এখানে ঊর্ধ্বসীমায় স্থির হয়ে আছে সেই অসংখ্য নক্ষত্রের মালা পরানো নির্মল আকাশ। সুবর্ণলতার কি তবে ভাগ্যকে ধন্যবাদ দেওয়া উচিত নয়? যদি না দেয় তো সুবর্ণ অকৃতজ্ঞ। কিন্তু সুবর্ণ অকৃতজ্ঞ নয়।
তাই সেই অন্তহীন অন্ধকারে মাঝখানে উঠে এসে দাঁড়ায়, তার হৃদয়ে শান্ত ধন্যবাদ উঠে আসে একটি গভীর নিঃশ্বাসের অন্তরাল থেকে। এখানে ছাদে উঠতে আসতে পারে সুবর্ণলতা, আর সেটা পারে বলেই দুদণ্ডের জন্য অন্তত ভুলে থাকতে পারে সুবর্ণলতা নামের মানুষটা হচ্ছে একটা কর্মে উত্তাল আর শব্দে মুখর, স্থূল আর ক্ষুদ্র সংসারী গৃহিণী। ভুলে থাকতে পারে সেই সংসার আর স্থূলতা আর ক্ষুদ্রতা নিয়ে অহরহ সুবর্ণলতাকে ডাক দিচ্ছে, তার দায়ের আবার উপায় নেই সুবর্ণলতার। তবু আজ বোধ হয় আর কেউ ডাক দিতে আসবে না। আজ সুবর্ণলতাকে বোধ হয় কিছু কিঞ্চিত সমীহ করবে সুবর্ণলতার ছেলেমেয়েরা, ডাক দেবে না। অতএব সুবর্ণলতা স্তব্ধ হয়ে বসে মনে ভাবতে পারে, মা ছিল তার, রাজরাজেশ্বরী মা ছিল সুবর্ণ সমস্ত চেতনার মধ্যে, সমস্ত ব্যাকুলতার মধ্যে, সমস্ত অনুভবের মধ্যে। মূর্খ সুবর্ণলতা শুধু একটা মৃদু অভিমান মুখ ফিরিয়ে থেকেছে সেই মায়ের দিক থেকে, নইলে একবার কি সব দিকে সব অভিমান ধুলোই বিকিয়ে দিয়ে মায়ের কাছে গিয়ে আশ্রয় পড়া যেত না? বলা যেত না, মা তোমায় একবার দেখবার জন্য বড্ড ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। সুবর্ণ তা করেনি। সুবর্ণ তার অভিমান কি বড় করেছে? সুবর্ণ ভেবেছে মা তো কই একবারও ডাক দেননি। সুবর্ণ ভেবেছে স্বামীর কাছে হেঁটে হব কেন আমি? তাই সুবর্ণর মা ছিল না। এখন সুবর্ণলতা সব মান অভিমান ধুলোয় লুটিয়ে দিলেও আছড়ে পড়ে বলতে পারবে না সেই কথাটি, মা তোমাকে একবার দেখবার জন্য মরে যাচ্ছিলাম আমি। কিন্তু অভিমান কি দূর হয়? এখনো তো বাপের ওপর একটা দুরন্ত অভিমানে পাথর হয়ে আছে সুবর্ণ। সে পাথর যদি ফেটে পড়ত তো হয়তো কপাল কুটে কুটে চিৎকার করে উঠত, কেন কেন তোমরা সবাই মিলে আমাকে ঠকাবে? কেন এমন করে নিষ্ঠুরতা করবে আমার সঙ্গে? কি ক্ষতি হতো যদি তোমার সুবর্ণলতার মায়ের চিঠিটা সুবর্ণলতাকে চুপি চুপি পাঠিয়ে দিতে? যদি বলতে, সুবর্ণ রে, তোর মা বলছে সে মরে না গেলে চিঠিটা না দিতে, কিন্তু আমি পারলাম না তো নিষ্ঠুর হতে, আমি দিয়ে গেলাম তোকে, এখন তুই বোঝ খুলবি কি খুলবি না। সুবর্ণ বুঝত, কিন্তু সুবর্ণর বাবা তা করেননি। আর সুবর্ণর মা তার চিঠির জবাব চায় না বলে বলে গেছে, আমি মরলে তবে দিও সুবর্ণকে। কি দরকার ছিল এই মুষ্টি ভিক্ষায়? সারা শরীর তোলপাড় করা একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সেই পাথরকে ভাঙতে চাইছে। হাতের মুঠোর মধ্যে বন্ধ রয়েছে সেই মুষ্টি ভিক্ষার নমুনাটুকু, বন্ধ খাম বন্ধই রয়েছে। সুবর্ণলতা খুলবে না ও খাম, দেখবে না কি লেখা আছে ওতে। নিরুচ্চার থাক সুবর্ণলতার নিষ্ঠুর মায়ের নিষ্ঠুরতার নমুনাটা। মাকে বাদ দিয়েও যদি এত বড় জীবনটা কেটে গিয়ে থাকে সুবর্ণর, তো বাকি জীবনটাও যাবে। সুবর্ণলতা ভাবুক, যে বস্তু ছিল না তার আবার হারানো কি? সুবর্ণলতার মা নেই, মা ছিল না, কিন্তু সত্যি কি ছিল না? কোনোদিনই না। সুবর্ণলতার জীবনের 9টা বছর একেবারে 9 হয়ে যাবে। সুবর্ণলতার সেই 9 বছরের জীবনের সমস্ত জীবনাকাশ জুড়ে নিয়ে একখানি অনির্বাণ জ্যোতি। সেই জ্যোতির পরিমণ্ডলেও কার মুখ? সুবর্ণলতার মায়ের মুখে কি ভুলে গেছে সুবর্ণ? সুবর্ণ জীবন আকাশে সেই জ্যোতি চিরতরে মুছে গেছে। মুছে যদি গেছে, তো সুবর্ণলতা কোন আলোতে দেখতে পাচ্ছে ওই ফ্রক পরা ছোট মেয়েটাকে? যে মেয়েটা স্কুল থেকে ফিরেই হাতের বই খাতা নামিয়ে রেখে দুদারদারে ছুটে এগিয়ে গেছে তার মায়ের কাছে, দুহাত বাড়িয়ে, মা মা মা। মা অবশ্য হাহা করে উঠেছে, ছুসনে ছুসনে স্কুলের জামা কাপড়। কিন্তু মায়ের চোখে কোণে প্রশ্রয়, মায়ের ঠোঁটের কোণে হাসি, আর শোনে কেউ তার মিথ্যে নিষেধের সাজানো বলি, জড়িয়ে না ধরে ছাড়ে। অন্ধকার, নিঃসীম অন্ধকার। এই অন্ধকারের সমুদ্রে তলিয়ে গিয়ে বুঝি ওই ছোট্ট মেয়েটার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে সুবর্ণ। কিন্তু ওই অতল অন্ধকারের মধ্যে দৃষ্টি তেমন চলে না, শুধু শব্দ তরঙ্গ পড়ে আছড়ে আছড়ে।
সেই তরঙ্গে তরঙ্গে ভেসে যাচ্ছে সুবর্ণ, শব্দ শব্দ, স্মৃতির কৌটোয় ভরা বুঝি স্তরে স্তরে। আজকে ধাক্কা লেগে তারা উঠে আসছে, ছড়িয়ে পড়ছে, নতুন করে ধ্বনিত হচ্ছে। প্রথম ভোরে যে শব্দটা সেই ছোট্ট মেয়েটার ঘুমের শেষ রেশকে সচকিত করে ধাক্কা দিয়ে যেত, সে হচ্ছে হাড় পাঁজর করা ঘোড়ার টানা ময়লা গাড়ির ঝনাত ঝনাত শব্দ। অবিশ্বাস্য একটা জঞ্জলের স্তূপ নিয়ে বয়ে যাচ্ছে গাড়িটা, আর শব্দ উঠছে ঝনঝন ঝনাত। সেই শব্দের সঙ্গে আরেক শব্দ, সুবর্ণ এবার উঠে পড়ো। সুবর্ণ অবশ্যই এ কথায় উঠে পড়তো না, তখন একটু মৃদু ধমক, কিন্তু সেই ধমকের অন্তরালে যেন প্রশ্রয় মাধুর্য। সুবর্ণ উঠে পড়ত, আর শব্দ শুনতে পেত মায়ের রান্নাঘরে বাসনপত্র নাড়ার শব্দ। সেই শব্দের মধ্যে মা মাখানো। দুপুরের নির্জনতায় আরেকটা শব্দ উঠত, ঠং ঠং ঠং। বাসনওয়ালা চলেছে চড়া রোদ্দুরে, তার মাথার উপর বাসনের ঝাঁকা, আর হাতে একটা কাশির সঙ্গে এক টুকরো কাঠ। সে কাঠটুকুতেই কাশির গা থেকে শব্দ উঠছে, ঠং ঠং ঠং। সেই শব্দ দুপুরের নির্জনতায় যেন একটা শিহরণ জাগিয়ে দিয়ে যেত। মনটা হু হু করে উঠত। স্লেট পেন্সিল রেখে মায়ের কাছে গিয়ে গা ঘেঁষতে বসতে ইচ্ছে করত। মা বলতো, কি হলো, লিখতে লিখতে উঠে এলি যে? মেয়েটা মায়ের গা ঘেঁষে বসে বলতো, এমনি। মা মেয়েটার ঝুমরো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে দিতে স্নেহ ভরা গলায় বলতো, এমনি মানে? এমনি কিছু হয় নাকি? মেয়েটা মায়ের গালে গাল ঘষে ঘষে বলতো, হয় হয়, এই তো হলো। তখন যদি দুপুরের সে নির্জনতা ভেদ করে আবার হা করত, ট্যাপারি টোপাকুল নারকেলে কুল, অথবা হা করত, চিনের সিঁদুর চাই, চিনের সিঁদুর, কিছু এসে যেত না মেয়েটার। বুক গুড়গুড় করে উঠত না, গা ছমছম করে উঠত না, যেন সব ভয় জয়ের ওষুধ মজুদ আছে ওই মিষ্টি গন্ধে ভরা গাটার মধ্যে। কিসের সেই মিষ্টি গন্ধ? চুলের, শাড়ির, না শুধু মাতৃ হৃদয়ের? শব্দ উঠত, বেলুয়ারি চুড়ি চাই, কাচের পুতুল খেলনা চাই, সাবান তরল আলতা চাই। শব্দ উঠত, পাংখা বরফ, পাংখা বরফ। তখন আর ভয় নয়, আহ্লাদ, আহ্লাদ, আগ্রহ, উৎসাহ। শুনতে পেলেই জানালার কাছে ছুটে যেত মেয়েটা, তারপর সরে এসে উতলা গলায় বলতো, মা, মাগো। মা হেসে হেসে বলতো, ভারী যে আদর দেখছি, কি চাই শুনি? কাচের পুতুল একটা। আর পুতুল কি হবে রে, কত হয়েছে? মেয়েটা তীক্ষ্ণ গলায় বলতো, বারে, আমার বুঝি কচি পুতুল আছে? অতএব কচি পুতুল, অথবা বরফ, পাংখা বরফ। তখন মা বলতো, দূর দূর, ও বরফ বিচ্ছিরি জলে তৈরি হয়, ওসব কি খায় মানুষে? খায় না তো বিক্রি করে কেন? পরনে খাটো ফ্রক থাকলেও তর্কে খাটো ছিল না মেয়েটা। বলতো, খায় না তো বিক্রি করে কেন? মা পয়সা বার করতো আর বলতো, বিক্রি তো সাপের বিষও করে, খাবি তাই? বলতো, আবার পয়সা দিত। বলতো, শুধু আজ, আর নয় কিন্তু। তাই তাই, তাতেই সই। নগদ যা পাও হাতে পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, আর একদিনের কথা পরে ভাবা যাবে। এক একদিন আবার মা বকতো, বলতো, কেবল কেবল পড়া ফেলে উঠে আসিস কেন বলতো, মন নেই কেন পড়ায়? মেয়েটা বলে ফেললেই পারতো, ভর দুপুরে ওই রকম সব শব্দ শুনলে ভয় করে আমার। বললে অনেক কিছু সোজা হয়ে যেত, কিন্তু মেয়েটা তা বলতো না, চুপ করে দাঁড়িয়ে থাকতো। মা বলতো, যাও হাতের লেখা করে ফেলো গে। মেয়েটা আস্তে আস্তে চলে যেত, আর সময় মিনিট গুনতো কখন রাত্রিরে আসবে। রাত্রিরে তো আর মা ঠেলে সরিয়ে দিয়ে বলতে পারবে না, যাও পড়ো গে। রাত্রিরে মায়ের বুকের কাছে ঘেঁষটে শুয়ে গায়ের ওপর হাত রেখে
বরং সূক্ষ্মময় একটু আবেশ নিয়ে কয়েক মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়া। ছোট্ট সেই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়াতে থাকে সুবর্ণলতা। তার মায়ের কাছে বসে চুল বাঁধে, ভাত খায়, পড়া মুখস্থ করে, বই খাতা গুছিয়ে নিয়ে স্কুলে যায়। যায় দুর্গাপূজার প্রতিমা দেখতে। যেখানে যায় তার নামগুলো যেন ভেসে ভেসে উঠছে চালচিত্র ঘেরা জগৎজননী মূর্তির ধারে ধারে। রানী রাসমণির বাড়ি, শোভাবাজারের রাজবাড়ি, শ্যামবাজারের মিত্তির বাড়ি, কোথায় যেন নাগরদোলা চড়ে আসে, কোথায় যেন সঙ্গের পুতুল দেখে। তারপর ব্যথা করা পা নিয়ে বাড়ি ফিরিয়ে ঝাঁপিয়ে এসে পড়ে। মা, মাগো, কত ঠাকুর দেখেছি জানো? 5খানা। মা হেসে বলতো, ঠাকুর তো দেখেছিস, নমস্কার করেছিস? আহারে, নমস্কার করব না? আমি যেন পাগল। মা ওর কপালের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলতো, করেছিস তাহলে? নমস্কার করে কি বর চাইলি? বর? এই যা, কিছু চাইনি তো। মা হেসে ফেলতো, চাসনি? তা ভালোই করেছিস, না চাওয়াই ভালো। তবে এইটুকু চাইতে হয়, মা, আমার যেন বিদ্যে হয়। বিদ্যে? বিদ্যে? উঠতে বসতে মা ওই কথাই বলতো। বিদ্যেই হচ্ছে আসল, বুঝলি? মেয়ে মানুষের বিদ্যে সাধ্যি নেই বলেই তাদের এত দুর্দশা। তাই তাদের সবাই হেনস্থা করে। আর যেসব মেয়ে মানুষের বিদ্যে করেছে, করতে পেরেছে, বিদুষী হয়েছে, কত গৌরব তাদের, কত মান্য। সেই মান্য, সেই গৌরব তোরও হবে। সুবর্ণলতার সর্বশরীরে প্রবল একটা আলোড়ন ওঠে। সুবর্ণলতা ছাদে ধুলোর উপর শুয়ে পড়ে মুখটা ঘষতে বলে, শেষ রক্ষা করতে পারিনি মা। শুধু তোমার দেওয়া সেই মন্ত্রের দাহে সারা জীবন জর্জরিত হয়েছে তোমার সুবর্ণ। অনেক চোখের জল ফেলে ফেলে দুঃসহ যন্ত্রণাটা স্তিমিত হয়ে আসে। সুবর্ণলতা আবার এখন তাই দেখতে পায়। শব্দের তরঙ্গে ভাসতে ভাসতে দৃশ্যের ঘাটে এসে ঠেক খায়। তাই সুবর্ণলতা দেখতে পায় সুবর্ণলতার মা রান্নাঘরে বসে রাঁধছে, মা ছাদে উঠে কাপড় শুকোতে দিচ্ছে, মা ঝেড়ে ঝেড়ে বিছানা পাচ্ছে, মা মাটিতে আরশি রেখে চুল বাঁধছে। ধবধবে মুখখানি ঘিরে একরাশ কালো পশমের মতো চুলের রাশি, কপালে ঘষে যাওয়ার সিঁদুর টিপের আভাস, প্রাণ ভরা, বুক ভরা, চোখ ভরা। আশ্চর্য, এতখানি মা ছিল সুবর্ণর, আর সুবর্ণ কিনা তুচ্ছ একটু অভিমান নিয়ে নিজেকে ঘিরে প্রাচীর তুলে রেখে বসেছিল। ঠিক হয়েছে সুবর্ণ, তোর উপযুক্তই শাস্তি হয়েছে। মা একটা চিঠি লিখে রেখে গেছে সুবর্ণকে, তাও আদেশ দিয়ে গেছে, আমি মরে গেলে তবে দিও। এছাড়া আর কি হবে তোর? অভিমান আর আত্মধিক্কার, এরা দুজন যেন ঠেলাঠেলি করে নিজের শিকড় পুঁততে চায়, আর শেষ পর্যন্ত আত্মধিক্কারই বুঝি জয়ী হয়। মা, মাগো, এই নির্মায়িক লোকটার পায়ে ধরেও কেন একবার দেখতে গেলাম না তোমায়? এখন যে আমার জীবনের সব গান থেমে গেল, সব আলো মুছে গেল। টের পাইনি আমার জীবনের অন্তরালে তুমি ছিলে আলো হয়ে, গান হয়ে, যেন আমার একটা বিরাট ঐশ্বর্য নিজের লোহার সিন্ধুকে ভরা ছিল। মনে হতো ইচ্ছে মতো ওটাকে খুলবো আমি, খুললেই দেখতে পাবো। বুঝতে পারিনি হঠাৎ একদিন দেখব শূন্য হয়ে গেছে সেই সিন্ধুক। কেবল অন্যের দোষই দেখেছি আমি, আর অভিমানে পাথর হয়েছি, নিজের দোষ দেখিনি। মা না হয় দূরে ছিল আমার, কিন্তু বাবাকে অপরাধী করে রেখে ত্যাগ করেছিলাম আমি, আজও ত্যাগ করে এলাম। জীবন্ত মানুষটার মুখের উপর বলে এলাম, মনে জানবো আমি মা বাপ দুই হারিয়েছি। আমি কি, আমি কি গো? শুধু কঠোর, কঠিন। সারাটা জীবন শুধু সে কাঠিন্যের তপস্যাই করলাম। আমার ছেলে মেয়েরা কি অনেকদিন পরে ভাবতে বসবে মায়ের কাছে এলেই কিসে সেই সৌরভ পেতাম, চুলের না শুধু মাতৃহৃদয়ের? কিন্তু সুবর্ণলতা করে কখন সময় পেয়েছে সেই স্নেহ সৌরভে কোমল হতে? সুবর্ণলতাকে যে অবিরাম যুদ্ধ করে আসতে হচ্ছে। সুবর্ণলতা যদি কোমল হতো, মুক্তকেশীর সংসার থেকে মুক্তি পেত কোনোদিন? পেত না।
মুক্তকেশীর ছেলে গ্রাস করে রেখে দিত তাকে। তার ইচ্ছায় উঠতে বসতে হতো, তার চোখ রাঙানিতে জড়সড় হয়ে যেতে হতো, আর তার লুব্ধ ইচ্ছার দাসিত্ব করতে করতে আত্মাকে বিকিয়ে দিতে হতো। কিন্তু আজও কি আছে সেই আত্মা? বিকিয়ে যেতে দেব না, পণ করে যুদ্ধ করতে করতে ধ্বংস হয়ে যায়নি? সেই ধ্বংস হয়ে যাওয়া আত্মাকে কি আবার গড়ে তুলতে পারা যায়? চেষ্টায়, যত্নে, সাধনায়? হয় না, হতে পারে না। সুবর্ণ বলে ওঠে, অসুরের সঙ্গে লড়াইয়ে নামতে হলে দেবীকেও চামুণ্ডা হতে হয়। বাণী বাদিনী সরস্বতীর করি ঝাঁপি হাতি লক্ষ্মীর সাধ্য নেই সেই ভূমিকা পালনের। সুবর্ণলতা কি তবে লড়াই থেকে অব্যাহতি নেবে এবার? তার সংসারকে নিজের ইচ্ছায় চলতে দেবে? নিজেকে গুটিয়ে নিয়ে একান্তে বসে ধ্বংস আত্মার ইতিহাস লিখবে বসে লিখে রাখবে? লিখে রাখবে শুধু একজন সুবর্ণলতাই নয়, এমন হাজার হাজার লক্ষ লক্ষ সুবর্ণলতা এমনি করে দিনে দিনে তিলে তিলে ধ্বংস হচ্ছে। কেউ লড়াই করে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, কেউ ভীরতায় অথবা সংসারের শান্তির আশায় আপন সত্তাকে বিকিয়ে দিয়ে পুরুষ সমাজের ইচ্ছের পুতুল হয়ে বসে আছে। আগে আমি ওদের অবজ্ঞা করতাম। সুবর্ণলতা ভাবে, যারা লড়াই পথ ধরেনি, নির্বিচারে বস্তুতা স্বীকার করে বসে আছে, এখন আর অবজ্ঞা করি না তাদের। বুঝতে পারি এদের লড়াইয়ের শক্তি নেই, তাই নিরুপায় হয়ে ওই দ্বিতীয় পথটা বেছে নিয়েছে। ওদের অনুভূতি নেই, ওরা অতিই খুশি। এ কথা আমাদের ভাবা ভুল হয়েছে। সত্তার বদলে শান্তি কিনেছে ওরা, আত্মার বদলে আশ্রয়। কারণ এছাড়া আর উপায় নেই ওদের। সমাজ ওদের সহায় নয়, অভিভাবকরা ওদের অনুকূল নয়, প্রকৃতি পর্যন্ত ওদের প্রতিপক্ষ। ওরা অন্ধকারের জীব। খামে বন্ধ চিঠিটা একবার হাত নিয়ে অনুভব করল সুবর্ণলতা। এই নিঃসীম অন্ধকারে বসে যদি পড়া যেত, যদি দিনের আলোয় কি দ্বীপের আলোয় এমন একটু নিঃসীম নির্জনতাও পেত সুবর্ণ, হয়তো খুলে ফেলত বৃদ্ধ কপাট, বিহব্বল দৃষ্টি মেলে দেখত কোন কথা দিয়ে গেছে তাকে তার মা। কিন্তু কোথায় সেই নির্জনতা? চারিদিকে চোখ, বিদ্রূপে অথবা কৌতূহলী অথবা অনুসন্ধিৎসায় যে চোখেরা সর্বদা প্রখর হয়ে আছে। কত বেশি চোখ পৃথিবীতে! সুবর্ণলতার এই নিজের গোলাপি রঙা দোতলাটাতেও এত বেশি লোক জমে উঠেছে, এত বেশি চোখ। অথচ এদের জন্য অসহিষ্ণু হওয়া চলে না। এরা সুবর্ণলতার, এদের সমস্ত দায় দায়িত্ব বহন করে চলতে হবে শেষ দিনটি পর্যন্ত। এদের বিয়ে দিতে হবে, সংসারী করে দিতে হবে, অসুখ করলে দেখতে হবে, আতুরে ঢুকলে আতুর তুলতে হবে, আর এদের মন মেজাজ বুঝে বুঝে কথা বলতে হবে। এদের অবহেলা করা চলবে না, এড়ানো যাবে না, তুচ্ছ করা যাবে না। তা করতে গেলে এরা তৎক্ষণাৎ ফোঁস করে উঠে তার শোধ নেবে। কারণ সুবর্ণলতা এদের শিখিয়েছে সব মানুষই সমান, শিখিয়েছে মানুষ মাত্রই স্বাধীনতার অধিকার আছে। ওরা যদি শিক্ষার আলাদা একটা অর্থ বোঝে, নিশ্চয়ই সেটা ওদের দোষ নয়, দোষ সুবর্ণলতার শেখানোর। নিজের হাতের তৈরি ড্রাগনের হাত থেকে পালাবে কি করে সুবর্ণ? সুবর্ণ উপায় খোঁজে পালাবার, অর্থাৎ পালিয়ে প্রাণ বাঁচাবার চিরাচরিত পদ্ধতিগুলোই আর রুচি নেই সুবর্ণর। অনেকবার চেষ্টা করেছে, জম তাকে ফেরত দিয়ে গেছে, একবার নয় বারবার। হা হা, যদি অকারণ শুধু শুয়ে পড়ে থাকা যেত, কোনো দিকে তাকাতে হতো না, শুধু দিনে রাতে আকাশের দিকে তাকিয়ে পড়ে থাকা। মৃত্যুর পরে যেমন করে সংসারের দিকে মুখ ফিরোয় মানুষ, তেমনই আজ এই ভয়ঙ্কর একটা শূন্যতার মুহূর্তে সংসারটা যেন তার সমগ্র মূল্য হারিয়ে একটা মৃত পিণ্ডের মতো পড়ে থাকে। সুবর্ণলতা সেই মৃৎপিণ্ডটাকে ত্যাগ করবার উপায় খোঁজে। সুবর্ণলতা বুঝি ওই মাটির বোঝার ভার আর বইতে পারে না। শুনেছ মা, তোমার ভাগ্নির বাড়ির খবর? যোগু বাজার থেকে ফিরে একজোড়া ডাব হাতে ঝুলিয়ে পিছন পিছন নিতাই কাঁধে ধামা নিয়ে। ভারী জিনিস টিনিসগুলো নিজেই বয়ে আনে যোগু, হালকাগুলো নিতাই ধামা দেয়, দেয় নিহাতি মাতৃভয়ে।
ফুলকোচা দিয়ে ধুতি পরতে শিখেছে নিতাই। গায়ে টুইল শার্ট। খাওয়া দাওয়া বাবু আনার শেষ নেই। এর ওপর যদি দেখা যায় খালি হাতে নাড়া দিয়ে বাজার থেকে ফিরছে নিতাই, আর যোগু আসছে মোট বয়ে। রক্ষে রাখবে না মা। অবশ্য মার চোখে পড়বার সুযোগ বড় একটা হয় না, কারণ বাজার থেকে যখনই বাড়ি ঢোকে যোগু চেঁচাতে চেঁচাতে হাসে, বাজার টাজা করা আর চলবে না, গলায় ছুরি মারা দর হাঁকছে। ডবল পয়সা ভিন্ন একটা নারকেল দিতে চায় না, ডাবের জোড়া 6 পয়সা। আর মেছুনি মাগিগুলো চ্যাটাং চ্যাটাং বলে শুনে তো ইচ্ছে করে ওর ওই অসিবটা তুলে দিয়ে নাকটা উড়িয়ে। ভাবলাম নিতাই ছোড়াটা শুদ্ধ আমাদের সঙ্গে জুটে নিরিমিষে গিলে গিলে মরে। আজ নিয়ে যায় পোয়াটাকে কাটা পোনা, তা বলে কিনা 4 আনা শের। গলায় ছুরি দেওয়ার কাকে বলে? একলা আড়লা ছাড়ল না, পুরোটা আনিল আনিল। গলায় ছুরি আর কাকে বলে? এমনই বহুবিধ ধুয়ো নিয়ে বাড়ি ঢুকে। সেই ধুয়োর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যান শ্যামা সুন্দরী। ইত্যবসরে যোগু হাতের মালপত্র নামিয়ে ফেলে, তারপর নিতাইকে নিয়ে হাঁকডাক শুরু করে দেয়। ছেলেটা যে শ্যামা সুন্দরের হৃদয় মধ্যস্থিত বাৎসল্য রস আদায় করে ফেলেছে, এটা ঢের পেয়ে গেছে সগু। যতই কেননা সেটা চাপতে চেষ্টা করুন শ্যামা সুন্দরী, তাই যোগু এখন নিশ্চিন্ত এবং সেই নিশ্চিন্ততার বশেই ছেলেটাকে শাসন করা ভান করে। হাত পা গুটিয়ে বসে রইলি যে, সংসারে একটা কাজে লাগতে পারো না? কি একেবারে কুইন ভিক্টোরিয়ার দত্তর এসেছো তুমি? একেই বলে কাজে কুড়ে আর ভোজনে দেরে। শ্যামা সুন্দরী এক এক সময় বলে ওঠেন, থাম জগা, আর ফাঁকা বন্দুকের আওয়াজ করিস না। ওর উপকারের বদলে মাথাটাই খেলি ওর। গরিবের ছেলেকে লাট সাহেব করে তুললি। যোগু আবার তখন অন্য মূর্তি ধরে, বলে, লাট সাহেব হয়ে কেউ জন্মায় না, আর গরিবের ছেলে বলেই চোরদায় ধরা পড়ে না। লাট সাহেবই? লাট সাহেবের কি দেখলে? একটা ফর্সা জামা কাপড় পরে তাই? বলি ভগবানের জীব নয় ছোড়া। প্রত্যহ প্রায় একই ধরনের কথাবার্তা, শুধু আজকেই ব্যতিক্রম ঘটল। আজ যোগু তার মার কাছে অন্য কথা পারে। বলে, শুনেছ তোমার ভাগ্নের বাড়ির কাণ্ড? ছেলের কথায় কান দেওয়া শ্যামাসুন্দরীর স্বভাব নয়, দেনও না। আপন মনে হাতের কাজ করতে থাকেন। যোগু ক্রুব্ধ গলায় বলে, বড়লোকের মেয়ের যে দেখছি গরিবের ছেলে কথাটা কানেই গেল না। বেচারা বউটা একসঙ্গে মা বাপ হারালো, সেটা এমন তুচ্ছ কথা হলো? একসঙ্গে মা বাপ হারালো? বেচারা বউটা, এ আবার কোন ধরনের খবর? কাদের বউ? এবার আর উদাসীনও দেখানো যায় না, মান খুয়ে বলতে হয় শ্যামা সুন্দরীকে, হলোটা কি? হলো নাটা কি তাই বলো। মা গেল, খবরটাও দিল না কেউ। তারপর পিট পিট কদিন পরে বাপ গেল, তখন খবর নে, এখন জোড়া চতুর্থী করে মর। শ্যামা সুন্দরী ক্রুব্ধ হন, বলেন, কার বউ? কি বৃত্তান্ত বলবি তাও সে কথা? কার বউ আবার? শ্রীমান প্রবোধবাবুর বউয়ের কথাই হচ্ছে। বেচারা মেজ বৌমার কথা। বাপ বুঝি মরণকালে একবার দেখতে চেয়েছিল, তাই গিয়েছিলেন মেজ বৌমা। তখন বলেছে, মা তোর মরেছে, তবে অশৌচ নেওয়া নিষেধ। দুদিন বাদে নিজেও পটল তুলল। শ্যামা সুন্দরী যদিও বুড়ো হয়েছেন, কিন্তু কথার সতেজ আছে, তাই সহজেই বলেন, তোর মতন মুখ্যর সঙ্গে কথা কওয়াও আহামুকি। বলি খবরটা তুই পেলি কোথায়? আরে বাবা, স্বয়ং তোমার ভাগ্নের কাছেই। আসছিল ওইখানেই, বাজারে দেখা। আসবে, এক্ষুনি আসবে। দুটো চতুর্থী, ব্যাপার তো সোজা নয়, ঘটাপটা হবে, তাই আমার কাছে আসবে পরামর্শ করতে। এই জগা শর্মা না হলে যজ্ঞে সুশৃঙ্খলে উঠুক দেখি। বাবা। শ্যামা সুন্দরী কিন্তু উৎসাহে যোগ দেন না। বলি রেখাঙ্কিত কপালে আলু রেখা পরিয়ে বলেন, ঘটাপটাটা করছে কে? কে আবার? তোমার ভাগ্নি করেছে। বলল, তোমার মেজ বৌমার বড় ইচ্ছে। শ্যামা সুন্দরী অবাক গলায় বলেন, মেজ বৌমার ইচ্ছে? মা বাপের সঙ্গে তো কখনো। ওই তো
এখন অনুতাপটি ধরেছে। সেই যে কথায় আছে না, থাকতে দিলে না ভাত কাপড়, মরলে করলো দান সাগর, তাই আর কি। শ্যামা সুন্দরী দৃঢ় গলায় বলেন, মেজ বৌমা সেই ধরনের মেয়ে নয়। যোগ্য অবাক হয়ে বলে, তাই নাকি? তবে যে পেবো বললে। কথা শেষ হয় না, স্বয়ং পেবই ঢুকে দরজা ঠেলে বলে, এই যে মামি, তুমিও রয়েছ, পরামর্শ করতে এলাম। মায়ের তো শরীর খারাপ, এখন তুমিই ভরসা। দায়টা উদ্ধার করো তোমার মায়ের ছেলে। সোজা দায় তো নয়, শ্বশুর দায় শাশুড়ি দায়, মাতৃদায় পিতৃদায়ের অধিক। আপন রসিকতা শক্তির পুলকে টেনে টেনে হাসতে থাকে প্রবোধ, হ্যাঁ হ্যাঁ করে। অনেকগুলো বছর জেলের ভাত খেয়ে অবশেষে একদিন বাড়ি ফিরল অম্বিকা। কালো রংটা আরো একটু কালো হয়ে গেছে, পাকশিটে চেহারাটা যেন আরো পাকশিটে আরো জীর্ণ হয়ে গেছে। চুলের গোড়ায় গোড়ায় বিবর্ণ সাদাটে ছাপ, যেন পাকতে শুরু করেনি বটে, কিন্তু একসঙ্গে সবই পাকবে বলে নোটিশ দিয়েছে। তবু মোটামুটি যেন তেমন কিছু বদল হয়নি। মনে করা যায় এতগুলো বছর পরে সে অম্বিকায় ফিরে এলো অম্বিকা তার দাদা বৌদির কাছে, বলতে গেলে সুবালার কাছে। সুবালার চেহারায় অবশ্য অনেক পরিবর্তন হয়েছে। সুবালার চুলগুলো বেশ পেকেছে, ঠিক সামনের দুটো দাঁত পড়ে গেছে, আর রংটা জ্বলে পুড়ে গেছে। দারিদ্র্যকে যেন যে কেন অনলের সঙ্গে তুলনা করা হয় সেটা অনুভব করা যাচ্ছে তাকে দেখে। তথাপি সুবালার প্রকৃতিতে খুব একটা পরিবর্তন হয়নি। সুবালা অম্বিকাকে দেখে প্রথমে আহ্লাদে কেঁদে ফেলল, তারপর সুবালার শাশুড়ির নাম করে কাঁদল অম্বিকার বাড়িতে চোর পড়ে সথা সর্ব নিয়ে গেছে বলে। আর অভাবের জ্বালায় যে সে চোর অদ্ভুতি বাড়িটার ভাঙা পাঁচিল আর ভাঙা জানালা মেরামত করে রাখতে পারেনি সুবেলারা, তা নিয়ে কাঁদল। এবং সর্বশেষে কাঁদল অম্বিকাকে আর বিপদের পথে পা না বাড়াতে মাথার দিব্যি দিয়ে। শেষ কথাটা শেষে অম্বিকা একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে, আর বিপদ কোথা, দেশ তো বেশ ঠান্ডা মরে গেছে। বিপদ যারা বাঁধাচ্ছিল তাদের শায়েস্তা করা হয়েছে, এখন দেশের কেষ্ট বিষ্টু। নেতারা কথার জাল ফেলে ফেলে স্বাধীনতার রূপ বোয়াল মাছটি টেনে তোলবার তাল করছে। এর মধ্যে আর আমরা কোথায় পা বাড়াতে যাব? আমরা এখন দাবার আড্ডায় বসে ক্ষুদিরাম, কানাইলাল, প্রফুল্ল চাকি, বাঘা যতীনের আলোচনায় উদ্দীপ্ত হব আর বসে বসে দিন গুনব কবে কখন সেই স্বাধীনতা নামের রসালো ফলটি গাছ থেকে টপ করে খসে পড়ে। তা অম্বিকার যে একেবারে পরিবর্তন হয়নি তা বলা যায় না। আগে অম্বিকা ব্যঙ্গের সুরে কথা জানতো না, এখন সেটা শিখেছে। কিন্তু সুবালা এসব প্রসঙ্গের ধারে কাছে আসতে চায় না, কারণ সুবালা অত বোঝে না, হয়তোবা বুঝতেও চায় না। তাই সুবালাও তাড়াতাড়ি বলে, যাগ্গে বাবা ওসব কথা, আদার ব্যাপারে জাহাজের খবরের দরকার কি? আমার কথা হচ্ছে এবার তোমার বিয়ে দেব। হ্যাঁ, এই সংকল্প স্থির করেছে এখন সুবালা, এই বাউন্ডুলে ছেলেটারে বিয়ে দেবে। বয়স একটু বেশি হয়ে গেছে, তা যাক, দোজ বরে তেজ বরে তো নয়। কত কত দোজ বরে তেজ বরে যে ওর ডবল বয়সে হয়েও বিয়ে করতে ছোটে। মেয়ের অভাব হবে না। বাংলাদেশে আজ যে কিছুরই অভাব থাক না কেন, কনের অভাব নেই। আর সুবালার মতে বিয়ে না করে বুড়ে যাওয়ার মতো দুঃখের আর কিছু নেই। সুবালা ইতিমধ্যে আর দুই ছেলের বিয়ে দিয়ে কাজ ছেড়েছে। যদিও সংসারের অবস্থা সুবিধের নয়, কিন্তু সংসারের অবস্থা বিয়ের প্রতিকূল হয়েছে কেন এই তর্ক করেছে সুবালা, আর সেই সব অবধি তর্কে সেই জিতেছে। তাই এখনো বলল বিয়ে দেব, জানি জিতব। কিন্তু অম্বিকা ছিটকে উঠল, বলল, বিয়ে? অম্বিকা হেসে ফেলল, কিন্তু আগের মতো সেই হো হো হাসির প্রাণ খোলা সুরটা যেন অনুপস্থিত রইল সে হাসিতে। এ হাসি কেমন একরকম নিরুত্তাপ হাসি, তবু হাসি, হেসেই উত্তর, বিয়ে না, আপনি দেখছি চুলগুলো মিছিমিছি পাকিয়েছেন, বয়সের সামনে না হেঁটে পিছনে হাঁটছেন। সুবালা অবাক হয়ে বলে, তার মানে? অমূল্য এতক্ষণ মিটিমিটি হাসছিল বসে বসে, এবার বলে,
মানে আর কি? অম্বিকার মতে তোমার শুধু চুলি পেকেছে, বুদ্ধি পাকেনি। কেন? কাঁচা বুদ্ধির কি দেখলে শুনি? অম্বিকা হাসে। পুরোপুরি দেখলাম। এখনো আপনার দাওরের বিয়ে দেওয়ার শখ? হ্যাঁ, এরকম করেই বলে অম্বিকা। হৈ হৈ করে বলে ওঠে না, কাঁচা বুদ্ধি নয়, শুধু বিয়ের মতলবটি এটেই বসে আছেন। কই, কোণে রেডি করে রাখেননি? টোপর চেলি করে ঠিক করে রাখেননি? কে বলতে পারে আবার কখন শ্রীঘর থেকে ডাক পড়ে? আগের অম্বিকা বলে এরকমই বলতো। এখনকার অম্বিকা বলে, এখনো আপনার দেওরে বিয়ের শখ? সুবলা ভাঙা দাঁতের হাস্যকর হাসি হেসে বলে, তা কখন আর শখ করবার সুবিধে পেলাম শুনি? তুমি তো বসে আছো শ্রীঘরে, এদিকে কত ঘটনাই ঘটে গেল, ঘটে চলেছে। তোমার 4 ভাইপো ভাইজির তো বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে। 4 ভাইপো ভাইজি? অম্বিকা অথই জলে পড়ে। এতগুলো ছেলে মেয়ে বিয়ের যোগ্য হয়েছিল অমূল্যর? তাছাড়া বিয়ের যোগ্যতা, ওর মধ্যে কোনটা মেয়ে কোনটাই বা ছেলে? হঠাৎ কারোর নাম মনে পড়ছে না কেন? বড় বড় ছেলে দুটোর নাম রাসু আর বঙ্কু ছিল না? রাসবিহারী, বঙ্কুবিহারী, কিন্তু তারপর সারি সারি অনেকগুলো ছিল যে। কি আশ্চর্য, এমন স্মৃতিভ্রংশ হলো অম্বিকার। দাদার ছেলে মেয়েগুলোর নাম ভুলে গেল। ভুলে গেল কোনটা কত বয়সের ছিল। মুখী যা মনে পড়ছে কই তেমন করে। পড়ছে আস্তে আস্তে, নামও ভাবতে ভাবতে ভেসে উঠেছে। রাসু, বঙ্কু, টিঙ্কু, কুল, নেরু, টেপু, আরো কি কি যেন। একটা দল হিসেবে তাদের দেখেছে অম্বিকা, খুব যেন আলাদা করে নয়। দাদার ছেলেমেয়েরা, এই অনুভবের মধ্যে ছিল তারা। কিন্তু সেই বাল্য খিলের দল এত লাইক উঠল কের মধ্যে? উঠল, তার মানে সময়ের সেই বিরাট অংশটা হারিয়ে ফেলেছে অম্বিকা তার জীবন থেকে। অম্বিকা বুড়ো হয়ে গেছে, কিন্তু জীবনের ওপর কবে মোহ ছিল অম্বিকার, কবে ছিল লোভ? তাই হারিয়ে ফেলেছে বলে মনটা হায় হায় করে উঠল। হয়তো এমনই হয়, শুধু অম্বিকার মতো পাগলাদের নয়, সকলেরই। যে মায়া হরিণের পিছনে ছুটতে ছুটতে সময়ের জ্ঞান হারিয়ে ফেলে মানুষ, সেই হরিণটা যখন একটা দুয়ো দিয়ে দিগন্তের ধূসরতায় মিলিয়ে যায়, তখন মনটা এমনই হায় হায় করে ওঠে। মনে হয় এতগুলো দিন রাতি হারিয়ে গেল, কি করলাম, কি বা পেলাম? হ্যাঁ, সেটাই হাহাকারের স্বর। কি পেলাম, কি পেলাম? যেন কে কোথায় অঙ্গীকার করে রেখেছিল পাইয়ে দেবে অনেক কিছু। যেন বলে রেখেছিল, তোমার ওই দিনরাত্রিগুলো আমার কারবারে ফেলো, তার বিনিময়ে পাওনার পাহাড় জমবে তোমার। কেউ দিয়েছিল সেই আশ্বাস, কেউ করেছিল সেই অঙ্গীকার, কেউ এমন একখানা মূল্য নির্ধারণ করে রেখেছিল আমার এই দিনরাত্রিতে গড়া জীবনের। জানি না, দেখিনি তো তেমন কাউকে। তবে ওই প্রাপ্তির ধারণাটা আছে বদ্ধমূল। নিশ্চিন্ত হয়ে আছি এই ভেবে যে আমার সোনার দিনগুলো বিকোচ্ছি বসে বসে, তার বদলে জমা হচ্ছে স্বর্গের সোনা। খানিকটা এগিয়ে গেলেই সেই স্বর্গীয় সোনার তালটাকে ধরে নেবে খপ করে, ভরে নেব মুঠোর মধ্যে। কিন্তু সেই সোনার আশ্বাস মায়াহরণের মতোই অনেক ছুটিয়ে মেরে অকস্মাৎ করে একসময় দিগন্তের ধূসরতায় মিলিয়ে যায়। তখন ক্ষুব্ধ নিঃশ্বাস মর্মরিত হয়ে ওঠে, পেলাম না, আমি আমার যথার্থ মূল্য পেলাম না, আমি ঠকে গেলাম। আমি কত দিলাম, কি বা পেলাম? যেন আমার মনিব আমায় সারা মাস খাটিয়ে নিয়ে মাসের শেষে মাইনে দিল না। আশ্চর্য, কে বলেছে আমার এই জীবনটা ভারী এক দামি জিনিস? কে বলেছে আমার এই দিন রাত্রিগুলো সোনার দরের? নিজেই নিজের দাম কষছি, মোটা অঙ্কের টিকিট মারছি তার গায়ে। ভেবে দেখছি না কেন তা করছি, করছি হায় হায়। ভেবে দেখছি না আমি কেউ না, আমি নিখিল বিশ্বের অনাহত লীলার একটা অবিচ্ছিন্ন অংশ মাত্র। বাড়তি কিছু পাওনা নেই আমার। কেউ ভাবি না, কেউ ভাবে না। অম্বিকাও তা ভাবল না। অম্বিকা ভাবল, এতগুলো দিন হারিয়ে ফেললাম, ভাবল কি বা পেলাম তার বিনিময়ে। তাই কেমন যেন দিশেহারার মতো বলে উঠল, কাদের বিয়ে হয়ে গেল? কেন, রাসু, বঙ্কু, টেপি আর নিভার?
নিভাটার অবশ্যই একটু সকাল সকালই হয়ে গেল, ভালো পাত্র পেয়ে যাওয়া গেল, আর দিতেই তো হবে। 4টে হিললে হয়েছে, বাকি 6টার হয়ে গেলেই আমাদের ছুটি। তারপর বুড়ো বুড়ি কাশিবাস করব। বাকি 6টার হয়ে গেলেই? অম্বিকা ওই দুঃসাহসী আশার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে। তারপর ভাবে, হয়তো সে অসাধ্য সাধন করে ফেলবে ওরা। হয়তো সত্যি শেষ অবধি নিজেদের পরিকল্পনা অনুযায়ী তীর্থবাস করতেও যাবে। আর সমস্ত কর্তব্য সমাধা করার যে একটা আত্মতৃপ্তি, সেটুকু রসিয়ে উপভোগ করবে। অম্বিকা অন্তত তাই ভাবল। তাই অম্বিকা সহসা ওদের জীবনটাকে হিংসে করে বসল। অনেকদিন জেলের ভাত খেয়ে খেয়ে এই উন্নতিটুকু তাহলে হয়েছে অম্বিকার? অম্বিকা তার স্বপ্ন থেকেই স্থলিত হয়ে তুচ্ছ জীবনের দিকে তৃষ্ণা দৃষ্টিতে তাকাচ্ছে। অম্বিকা তাই কাঁচা বুদ্ধি সুবালার কাঁচামিটাকেই দীর্ঘ বিলম্বিত করে দেখতে চাইছে। অতএব অম্বিকা বলে উঠেছে, হারে বাস, সব ব্যবস্থা কমপ্লিট। তা আমিও তো তাহলে দিব্যি একখানি শ্বশুর হয়ে বসে আছি। আমাকে নিয়ে তবে আবার ডাঙ্গুলি খেলবার বাসনা কেন? সুবালা এই পরিহাসটুকুর অর্থ বোঝে। সুবালা তাই হেসে উঠে বলে, তুমি যাতে আর ডাঙ্গুলি খেলে বেড়াতে না পারো তার জন্য। শক্ত শেকল এনে বাঁধতে হবে তোমায়, করছি তার জোগাড়। কেন, আমার অপরাধ? এই তো অপরাধ, জীবনটা মিছিমিছি বিকিয়ে দিলে। অম্বিকা সুবালার এই আক্ষেপে অবোধ বলে। অনুকম্পার হাসি হাসল না। অম্বিকা চমকে উঠল। অম্বিকা ভাবল, আমি কি এই কথাই ভাবছিলাম না? তারপর অম্বিকা বলল, আপনি তো শেকল জোগাড়ে লাগাবেন। বলি, শেকল তো আর ভুইফোন নয়। মা বাপ থাকতে আর কে জেলখানা সে আসামিকে মেয়ে দেবে শুনি? শোনো কথা। সুবলা গালে হাত দেয়। এ কি চুরি জোচ্চুরে খুন জখমের আসামি? লোকে যে তোমাদের এই স্বদেশী জেলখাটাদের পায়ে ফুলচন্দন দেয় গো। অম্বিকা এবার যেন পুরনো ধরনের হেসে ওঠে। বলে, পায়ে ফুলচন্দন দেয় বলেই যে হাতে মেয়ে দেবে তার কোনো মানে নেই। দেবে না? সুবালাই এবার অনুকম্পার হাসি হাসে। সুবালা যেন তার মূল্যবান দেওয়ারটির মূল্য সম্পর্কে আরো বেশি অবহিত হয়। বলে, আচ্ছা, দেয় কি না দেয় সে আমি বুঝবো। বেটা ছেলে বিয়ে করতে চাইলে আবার মেয়ের ভাবনা। এবার অম্বিকা অমূল্য দুজনেই হেসে ওঠে। অমূল্য বলে, আহা, হে আশ্বাস যদি কিছুদিন আগে পেতাম তো আরেকবার চেয়ে দেখতাম। এখনো দেখো না। সুবালা হাসি। তারপর গ্রামের কোনো কোনো ঘরে এমন একটা বুড়ো ঘরে গিন্নি থাকতেও দিব্যি আরেকটা বিয়ে করে মজায় আছে তার আলোচনায় এসে পড়ে। অম্বিকা নিথর হয়ে গিয়ে বলে, বলো কি দাদা, দত্ত জ্যাঠামশাই? অমূল্য হাসে। সেই তো, সেটাই হচ্ছে সবচেয়ে অসহ্য। গিয়েছিলেন ভাগ্নির ছেলের জন্য কনে দেখতে। দেখে আর চোখ ফেরাতে পারলেন না। নাতির হাতে তুলে দিতে বুক ফাটল। সুবালা হেসে হেসে বলে, সম্পর্কটা অবশ্য খারাপ হলো না। নাত বউ হতো, বউ হলো। 13 আর 63। অম্বিকা হাসে না। অম্বিকা হঠাৎ রুড়ো গলায় বলে ওঠে, লোকটাকে ধরে একদিন হাড়তলা দাঁড় করিয়ে চাপকাতে পারল না কেউ? এরা চমকে উঠল, সুবালা আর অমূল্য। অম্বিকার গলায় কখনো এমন রুড়ো স্বর শোনেনি এর আগে। তা যতই হোক, দত্ত জ্যাঠামশাই গুরুজন। অম্বিকা সেটা বুঝতে পারল। অম্বিকা নিজেকে সামনে নিল, অপ্রতিভ গলায় বলল, জেলের ভাতের এই গুণ ধরেছে, রাগ চাপতে পারি না। অসভ্যতা দেখলেই মেজাজ আগুন হয়ে জ্বলে ওঠে। বাস্তবিক এদের শাস্তি দেওয়া উচিত কিনা তোমরাই বলো। উচিত তো, কিন্তু শাস্তিটা দিচ্ছে কই? আমি, তুমি, এরা, ওরা সবাই। অম্বিকা দৃঢ় গলায় বলে, কিছুদিন স্রেফ ধোলাই চালালেই এ ধরনের পাজিরা শায়েস্তা হয়ে যাবে। সুবালা যেন অবাক হয়ে অম্বিকার মুখের দিকে তাকায়, বলে, ধোলাই মানে? গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আসছিল ষোড়শ পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে।
আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ।